আমি হচ্ছি স্বর্ণিকা গাঙ্গুলি সোমা। আমি বরিশাল নার্সিং কলেজে নার্সিং ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত আছি বর্তমানে। আমি ময়মনসিংহ নার্সিং কলেজ থেকে বিএসসি কমপ্লিট করেছি। দেন স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে এমপিএস ডিগ্রি কমপ্লিট করেছি। এই এনক্লেভ জার্নিতে আপনি কি কি রিসোর্সেস গুলো ফলো করছেন সেগুলো আমাদের একটু বলবেন। আমি সন্ডার্স বইটা কিনেছিলাম। সন্ডার্স বইটা 3টা পার্ট, তো ওটা আর কি একটু দেখছিলাম। দেখার পরে যে আমার কাছে মানে মনে হচ্ছে এতটা ভাস্ট সিলেবাস এবং এত ডিটেলসে পড়া, আসলে এটা কি করে আসলে মনে রেখে পরীক্ষার হলে যাওয়া এবং এটা ক্যারি করা আসলে সো মাচ ডিফিকাল্ট। তো আমি নিজে নিজে একটু দেখার পরে আমি একটু ফ্রাস্ট্রেশনে ভুগতেছিলাম যে আসলে কি এটা আমি কমপ্লিট করে যেতে পারবো, বা আমি এটা কমপ্লিট করে কি পাশ করা কি সম্ভব। এতটা ডিটেলসে আসলে আমি একটু ভয় পাইছি বা ঘাবড়াইছি। এরপরে আমি এই কোচিংটা সম্বন্ধে শোনার পরে একজনের থেকে দেন আমি একটু সার্চ করলাম। সার্চ করে আর কি দেখলাম যে আমার কাছে মনে হলো যে ভালো মানে কমেন্টস আছে, রিভিউ আছে, তো দেখে আমি একটু ইন্সপায়ার্ড হই। দেন সাথে সাথে আমি এই কোচিংটাতে ভর্তি হওয়ার পরে ক্লাস যখন শুরু করি অ্যাকচুয়ালি যে দেখতেছি যে ভাইয়ারা মানে পড়াচ্ছেন, বিশেষ করে আপনারা দুজন যে প্যাথোফিজিওলজিটা যেভাবে করে বুঝাইছেন, সো এই প্যাথোফিজিওলজিটা অ্যাকচুয়ালি আমি নিজে পড়ে বুঝতে পারতাম না ওভাবে করে, যে সন্ডার্স থেকে আসলে রচনার মতোই লেখা অ্যাকচুয়ালি। যে ওটা বুঝতে হলেও আমার একটা গাইডলাইনেরও দরকার আছে, যে আসলে সব পড়লে তো হয় না, বুঝে পড়তে হয় কতটুকু আসলে দরকার আর কোনটা আসলে দরকার নাই অ্যাকচুয়ালি। সেই গাইডলাইন্সটা আমি আপনাদের থেকে পাইছি। প্রত্যেকটা ক্লাস অ্যাকচুয়ালি ইফেক্টিভ ছিল। আমি আমার ক্লাস সজ্ঞানে আমি একটা ক্লাস মিস দিই নাই শুরু থেকে, এবং আমি চেষ্টা করছি, এটা ফাহাদ ভাই মনে হয় ভালোভাবে জানে, আমি কোনো হোমওয়ার্ক মিস দিই নাই। আমার কষ্ট হোক যেটাই হোক, আমি ভাইয়ার কথাগুলো আমি মানার চেষ্টা করছি একদম। হোমওয়ার্কটা আমার কাছে অনেক ইফেক্টিভ ছিল এবং আমি নোট করে পড়ছি, যে আমার ডায়েরি ছিল সেগুলোতে আমি সম্পূর্ণ ফাহাদ ভাই যেগুলো আমাদেরকে বলতো হোমওয়ার্কের জন্য একদম আমি সেটা পাই টু পাই সেখানে করে জমা দিতাম। আর রিসোর্স হচ্ছে ভাইদের শীটগুলো আসলে পড়লেই হবে না, আমার কাছে মনে হয়েছে যে ক্লাসটা করা জরুরি। শীট তো অনেকই পাওয়া যায়, চাইলে এখান থেকে ওখান থেকে কালেক্ট করে, বাট ক্লাসের সাথে ক্লাসটা করা জরুরি। ক্লাসটা করে শীটটা পড়লে দেন ইফেক্টিভ। ক্লাসটা করতেই হবে, বুঝে পড়তে হবে। আমি এটুকু বুঝছি, আমরা মুখস্থ করে গেলাম, এটা আসলে এনাফ না। ওটা বুঝে পড়তে হবে। একটা ডিজিজ আসলে ডিটেলসে যে পড়া, এটা আসলে ক্লাস না করলে আপনারা বুঝতে পারবেন না, আমার এটা মনে হয়েছে। সো এই শীটগুলো আর হচ্ছে আমি শেষের দিকে এসে আমি এই মার্কের লেকচার ছিল 12টা, ওইটা একটু দেখছিলাম। আর হচ্ছে ওই যেগুলো সাবস্ক্রিপশন নিয়েছিলাম ওগুলো একটু দেখছিলাম। আর এই লাস্টে একটা ভাইয়া শীট দিছিল, বাট আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই করছি ওটা শেষ করার। আমি ওটা 2বার শেষ করছি, 5-7 দিনের মধ্যে আমি 2বার শেষ করছি। সো ওই শীটটা অ্যাকচুয়ালি সো মাচ ইফেক্টিভ, স্পেশাল একটা শীট হয়েছে। আমার কাছে মনে হচ্ছে আমি কেন ওটা আগে পাইলাম না। হ্যাঁ, আমি ছোট্ট করে এই বইটার একটু স্পেশালি নোমান ভাইয়ের জন্য আমি আপনার কাছ থেকে রিভিউ চাই, পাঠক রিভিউ। হ্যাঁ, ওখানে যে ডিটেলস ছিল আমি ওটা পড়ার পরে একটা ডিজিজ আমি তো আদার্স জায়গা থেকেও পড়ছি, আপনাদের শীট থেকে পড়ছি, আবার একটু চ্যাটজিপিটি থেকে পড়ছি। এক্সট্রা যদি কোনো জানার ছিল আমি গুগল থেকে সার্চ করছি কিছু কিছু। তো আপনার লাস্টের যে শীটটা ছিল এটা এনরিচড একটা শীট ছিল, যেটাতে আমার কাছে মনে হচ্ছে আমি বুটক্যাম্পের শীট পড়ছি, বুটক্যাম্পের শীটও আমার কাছে ইফেক্টিভ লাগছে, কিন্তু মনে হচ্ছে যে সবগুলো থেকে আপনি কালেকশন করছেন, ওটার পেছনে অনেক ইফোর্ট দিচ্ছেন। এটা মনে হয়েছে যে ওই শীটটা যদি শুরুতে আমি পাইতাম তাহলে হয়তো আমার শুরু থেকে অনেক হাই স্কোর থাকতো। আমি আফসোস করতেছি এটা, এই ধরনের শীট শুরুতে কেন আমি পাইলাম না। আমি এবং এতটা ইনফরমেটিভ অ্যাকচুয়ালি যে ওখানে আর কিছু পড়ার দরকার নাই, বাড়তি কোনো কথা নাই। আর হচ্ছে এক্সট্রা মানে যে অ্যাড করতে হবে সাথে, সেটারও আমার কাছে মনে হয় না কোনো দরকার আছে। এনক্লেসে প্রিপারেশন নিবেন, ইংলিশ পরীক্ষা দিবেন, তার পিছনে তো একটা মোটিভেশন কাজ করে বা কোনো একটা গল্প আছে, তাই না? আপনি কিভাবে আসলেন এখানে? ইনটেক্সটা আমি জাস্ট অনলাইনে দেখেছি অনেকবার, যে বাট আমার কাছে এটা মনে হয়েছে আকাশ ছোঁয়ার মতো একটা দুঃস্বপ্ন। এটা অনেক কঠিন আসলে একটা বিষয়, আর এটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় না কখনো সম্ভব হবে। আমি এটা মাঝে মাঝে চোখের সামনে আসতো, বাট আমি ওটাকে অ্যাভয়েড করতাম, যে ওটা তো আসলে সম্ভব না, এটা একটা ইম্পসিবল বিষয়। সো অ্যাভয়েড করে যেতাম। সো আমার একজন কলিগ আছেন, তিনি আর কি আমাকে এই বিষয়টাতে ইন্সপায়ার করছেন, যে অন্যদিকে ডাইভার্ট না হয়ে আমি আইএলটিএস করতে চাইছিলাম আর কি ওই সময়টাতে আইএলটিএস। তো ওইটাকে সে আমাকে ওখান থেকে নিয়ে আসছে, আসার পর বলতেছে এটা করো, এটা করলে তোমার হচ্ছে তুমি ফ্যামিলি সহ গ্রিন কার্ড নিয়ে তুমি চলে যেতে পারবা, একদম ইউএসএ তে শিফট করতে পারবা, একটা ভালো একটা মানে গোল্ডেন অপরচুনিটি আসবে এটা তোমার জন্য। হ্যাঁ, তো তুমি এটাতে করতে পারো। তো আমি সাহস পাই না, তো সে আমাকে অ্যাকচুয়ালি যেটা সত্য কথা, সে আমার দুই হাত ধরছে, 2 হাত ধরে আমাকে রিকোয়েস্ট করে বলছে যে আমি আছি, তুমি করো, কোনো সমস্যা নাই, তারপরে যা হওয়ার হবে, চেষ্টা করো, পারবা।
তো আমি আসলে তখন আর এদিক ওদিক তাকাই নাই, সে আমাকে এমন ভাবে রিকোয়েস্ট করছে, আমি রাজি হয়ে গেছি। আমি বলছি, যা হবে দেখা যাবে, আগে ট্রাই করি, নিজে তো বলছে আমি ট্রাই করি। এইভাবে করে আসলে আমার মানে এনটিএক্সটাতে এন্ট্রি নেওয়া ফার্স্ট। এই আর আমি দেন বলার পরে আমি আমার ফ্যামিলির সাথে কথা বলি, বিশেষ করে আমার হাজবেন্ডের সাথে কথা বলি। আমার হাজবেন্ড এটা নিয়ে একটু ঘাটাঘাটি করে বলছে, খুবই ভালো একটা জিনিস, যদি তুমি পারো, তোমার সাহস হয়, গো অ্যাহেড, আমি তোমার সাথে আছি, কোনো সমস্যা নেই, তুমি ট্রাই করো। এই তো আমাকে সে আরেকটু ইন্সপায়ার করার পরে আমি সাহস পাইছি, না হলে আমি সাহস পাইতাম না। আর এভরিথিং কাজে আমাকে হেল্প করছে, ইভালুয়েশন থেকে শুরু করে সার্টিফিকেট ইভালুয়েশন, প্লাস হচ্ছে আমার কাউন্সিলের যে ফর্ম, ঢাকা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন, এভরিথিং। শুরুতে ভালো স্কোর করতাম, মোটামুটি একটা স্কোরে ছিলাম, তো ভালোই করতাম। তো কিছুদিন যাওয়ার পরে আমার একটু কাজের ওয়ার্কলোড এতটা বেড়ে গেছিল যে দ্যাটস ওয়াই আমি একটু মানে স্কোরটা আমার একটু কমে গেছিল মাঝখানে। তো মাঝখানে কমে গেছিল, তো আমি ভাবছিলাম হয়তো মানে আপনারা হয়তো এটাতে ফলো করেন নাই, বা হয়তো বা ওভারলুক করছেন হয়তো বা, অথবা না। তো আমি দেখি যে ফাহাদ ভাই আমাকে একদিন ফোন করে বসলো যে সমাধি, আপনার স্কোর দেখে কিছুটা নিচে নেমে গেছে, এটা তো ঠিক না। তখন আমি অবাক হয়েছি আসলে যে এত স্টুডেন্ট, মানে শত শত স্টুডেন্ট ভাইয়াদের, তো এর মধ্যে খুঁজে আমাকেই বের করলো কি করে যে মানে আমার স্কোর ডাউন হয়ে গেল কিছুটা। হ্যাঁ, তো এটা তো আসলে টেক কেয়ারিং ছাড়া পসিবল না, এনটিএক্স কে ভালোবেসেই পসিবল এবং স্টুডেন্টকে ভালোবেসেই পসিবল। সো আমার কাছে তখন একটু অবাক মনে হয়েছে যে না, তো কেয়ারিং, এরা খুবই কেয়ারিং ভাইয়ারা। সো তাহলে এইভাবে করে ক্যারিং করতেছে, আমি আবার কষ্ট করে আবার শুরু করি। আমার চক্ষু লজ্জারও তো বিষয় আছে যে না, উনি ভালো করতাম, এখানে ভাইয়েরা ডাক নিতেছে বিষয়টাতে, তাহলে তো কষ্ট হলেও আমি আবার একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি। তো আমি আবার চেষ্টা করলাম আর কি। আমার একটু কষ্ট হয়ে গেছিল চাকরি করে, আবার আমার দুইটা ছোট বেবি, তাদেরকে রেখে আমার তো একটু কষ্ট হয়ে গেছিল। তারপর আমি আবার চেষ্টা করছি, আবার পড়াশোনা শুরু করছি, আবার একটু স্ট্রংলি ধরে দেন আবার আগাইতে পারছি। নোমান ভাইয়া সাপোর্টিভ, আমি নোমান ভাইয়ের কথা আসলে বললে শেষ হবে না, আনবিলিভেবল। সে আমার লাস্ট এক্সাম পর্যন্ত আমাকে মানে ফোনে সাপোর্ট দিয়ে গেছে। আমার আর্চারি প্রথম লো আসছে, দেন আমি আপসেট হয়ে গেছিলাম, ভাই আমাকে মানে সাপোর্ট দিছে এবং আমার আইডি পাসওয়ার্ড নিয়ে ভাইয়া প্রতিটা কোশ্চেন বসে বসে দেখছে। আমি জানি না একটা মানুষের কি করে এত ধৈর্য হয় এতগুলো প্রশ্ন বসে বসে দেখার, আর কি করে সেগুলোর আবার ফিডব্যাক দেওয়ার, কারণ তার তো অনেক স্টুডেন্ট। সো এটা তার জন্য তো অনেক ডিফিকাল্ট একটা বিষয়। তাদের এক্সাম গুলো দিয়েছি, তাতে আমার 75 70 আপ অলওয়েজ থাকতো, কিন্তু আমি যখন আর্চার দেওয়া শুরু করলাম আমার স্কোর আসলে 60-তে নেমে আসছে। তো আমি তখন আইডেন্টিফাই করলাম যে আসলে আমার প্রবলেমটা কোথায়। একটা না, আমি পরীক্ষা দিলাম 7-8টা কোশ্চেন আমি ভুল করে বসছি। আমি তো এরকম হওয়ার কথা না, আমি কোশ্চেনের অ্যান্সার জানি, তাহলে আমি ভুল করলাম কোথায়? তো দেন আমি দেখলাম যে আসলে আমি প্যানিক হয়ে যেতাম। আমি যখন আর কি ওই যে টাইম বাউন্ডে চলে আসছি, 3 ঘন্টা একটা টাইম দেওয়া ছিল আর্চারে, তো ওটা দেখলে আমি একটা কোশ্চেনের অ্যান্সার করতাম, তাকাই দেখতাম যে আমি ওই কোশ্চেনটাতে হয়তো 6 থেকে 7 মিনিট নিয়ে ফেলছি, খাইছে, আমার তো হয়তো সময় শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমি তো কমপ্লিট করতে পারবো না। তাহলে পরের কোশ্চেনটা তাড়াতাড়ি দিতে হবে, না হলে তো আমি ওটাকে মেকআপ করতে পারছি না। পরের কোশ্চেনটা হয়তো 10-15 সেকেন্ডের মধ্যে দিয়ে দিতাম, আর পরের কোশ্চেনটা আবার চেষ্টা করতাম 10 সেকেন্ডের মধ্যে দিতাম। তো আলটিমেটলি আমি প্যানিক হয়ে সবগুলো ভুল করে ফেলতাম। এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারছি, আমি নোমান ভাইয়ের সাথে শেয়ার করছি। তো নোমান ভাই আমাকে আসলে এতটাই মেন্টাল সাপোর্ট দিছে, না হলে আমার ফাইনালে পাস হইতো না, আমি প্যানিক হয়ে যেতাম। কারণ ফাইনালে তো সময় দেয়া, কারণ ভাই আমারে বলছে যে আপু আপনার কোনো চিন্তা নেই, আপনি রিল্যাক্সে পরীক্ষা দেন, টাইম 5 ঘন্টা, কোনো প্রবলেম নেই, আপনি জাস্ট রিল্যাক্সে 30টা কোশ্চেন দিয়ে একটু সময়ের দিকে তাকিয়ে দেখেন যে আসলে আপনার কতটুকু সময় গেছে, আপনি ওটা নিয়ে কোনো প্যানিক নিয়েন না। আমি ওইটা জাস্ট, এবং আরো একটা বলছে যে আপনি টাইম আউট হয়ে যান, কোনো প্রবলেম নাই, আর্চারি বুট ক্যাম্পে ওখানে তো আপনার কিছু বলতেছেন না, আপনি যতটুকু দিচ্ছেন ততটুকু কারেক্ট দিচ্ছেন কিনা ওইটাকে ইনশিওর করেন। ভাই এইটা আমাকে বলছে। দেন আমি বলছি যে ওকে, তাহলে তো এইটাই করতে হবে যে আমার টাইম আউট হোক, প্রবলেম নাই আর্চারি বুট ক্যাম্পে, কিন্তু আমি কারেক্ট দিচ্ছি কিনা এইটা আমার ইনশিওর করতে হবে। এরপরের পরীক্ষাগুলো জাস্ট ওরকম দিয়ে গেছি, এরপরে আমার হাই ভেরি হাই আসা শুরু হয়েছে। এই জন্য আমি ফাইনাল পরীক্ষাও খুব রিল্যাক্সে দিছি। আমি যে এক্সাম দিতে যাব তার 2 দিন আগেও আপনার সাথে রাতে অনেকটা সময় লং টাইম আমি কথা বলেছি। আপনি আমাকে কয়েকটা কোশ্চেনও করছিলেন এবং প্রায়োরিটি কিভাবে সলিউশন করতে হয়, প্রায়োরিটিটা আমি ওটা নিয়ে আপনার সাথে আলোচনা করছিলাম ভাইয়া। তো ওইটা কিভাবে সলিউশন করতে হয় ওগুলো কিন্তু আপনি তখনও আমাকে স্ট্র্যাটেজি গুলো বলছেন, এবং আপনি আমাকে একটা কথা বলছেন যে ফাঁদে পা দেওয়া যাবে না, দেখলে মনে হবে অ্যান্সার কিন্তু হবে না, সূত্র থেকে বাইরে যাওয়া যাবে না। আপনি যে সূত্রগুলো বলছেন ওই সূত্র থেকে বাইরে যাওয়া যে সিলেক্ট করা যাবে না, যতই আপনার কাছে মনে হোক দেখলে যে ওটা অ্যান্সার, কিন্তু সূত্রে যদি না পড়ে
তাহলে ওখানে যাওয়া যাবে না। সো আমি ওই স্ট্র্যাটেজিটা ফলো করছি। ওই স্ট্র্যাটেজি ফলো করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে আমি ইজিলি সেটা বের করতে পারছি। এই জন্য আমার কাছে অতটা হার্ড মনে হয় না। এলিমিনেট করতে করতে তো আমি অলরেডি কারেক্ট অ্যান্সারটা চলে আসছি, এরকম আমার কাছে মনে হয়েছে। সো এই জন্য আমার কাছে মনে হয়েছে ইজি। আমি ভাইয়াকে আমি বলছিলাম যে ভাইয়া আমি আসলে কোন ক্যাটাগরির স্টুডেন্ট আমি বুঝতেছি না, সবাই বলতেছে হার্ড লেভেলের, আমার কাছে তো হার্ড মনে হইলো না। তাহলে কি হইলো, আমি কি পাস করবো কিনা আমি তাই তো বুঝতেছি না, যে আসলে কি সত্যি হার্ড হয়েছে না কি হয়েছে। তখন ভাইয়া বললো যে আপনার কাছে যেটা হার্ড মনে হচ্ছে বা ইজি মনে হচ্ছে অন্যের কাছে সেটা হার্ড। আপনার এই প্রিপারেশন তো যে সময়টা কতটুকু ছিল, কত মাস ছিল? আমি আপনাদের সাথে আমার এটাতেই শুরু করে আমি জাস্ট হয়তো বা 1 মাস আগে জাস্ট সানরাইজটা কিনে আমি শুরু করেছিলাম, কিন্তু আপনাদের ফার্স্ট যে ক্লাসটা শুরু হয়েছিল মেবি জানুয়ারি 24 বোধ হয়, তাই না ভাইয়া? ইয়েস, জানুয়ারি 24 তারিখ। জানুয়ারি 24 তারিখ থেকে, হ্যাঁ। ওখান থেকে আমার ফার্স্ট স্টার্টিং, ওইটাই আমার স্টার্টিং। আমি 10 মাসের আমার একটা জার্নি ছিল। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় যে এই 8 থেকে 10 মাস যথেষ্ট সময় কিনা এনক্লেস পাস করার জন্য? কেউ যদি স্টাডিয়াস হয় কন্টিনিউয়াসলি এবং আপনাদের ক্লাসগুলো যদি রেগুলারলি করে, কোচিং শেষ হয়ে যাবে 5 মাস বা 6 মাসে কোচিং শেষ হয়ে যাবে, দেন 2 মাসের হয়তো বা একটা সাবস্ক্রিপশন নিল, দেন সাবস্ক্রিপশন নিয়ে ওটাতে স্কোর যদি ভালো আসে ইজিলি সে পরীক্ষা দিলে পাস করে যাবে আমার কাছে মনে হয়। এটার জন্য অত লং মেয়াদি পড়ার কোনো দরকার নাই, তবে একটু সিরিয়াস হয়ে পড়তে হবে। যদি 8 মাস সে পড়ে, সে 8 মাস একদম সিরিয়াসলি পড়তে হবে তাকে। আচ্ছা, আপনার স্টাডি পার্টনার ছিল কিনা আপনার, বা তাদের ভূমিকা কি ছিল আপনার এই প্রিপারেশন সময়টাতে? হ্যাঁ, আমার স্টাডি পার্টনার ছিল। স্টাডি পার্টনার ছাড়া তো চলা যায় না। ওই যে আপনাকে শুরুতে বললাম যে আমার কলিগ আমার হাত ধরছিল, তার সাথে আমি স্টাডি করছি একজন। হ্যাঁ, সো আমার জন্য খুব ভালো হয়েছে যে সে আমাকে টার্গেট দিত, আমি তাকে টার্গেট দিতাম, দেখি কি আগে শেষ করতে পারি। আমার 2 দিনের মধ্যে তার টোটালটা পড়া শেষ হয়ে গেছে। দেন আমি ওটা দেখে আমি 1 দিনের মধ্যে আগে ওই শীট শেষ করে ফেলছি, দিন রাত এক করে ফেলছি ওই শীটের পিছনে আমি। সো স্টাডি পার্টনার এত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, এটা আমি তার জ্বলন্ত উদাহরণ। সো পড়তে না চাইলে আমাকে জোর করে করতে বসতে হয়েছে তার জন্য, যে সে শেষ করে ফেলছে তাহলে সে আগাই গেল, আমি তো পারতেছি না। বিশেষ করে হেলদি একটা কম্পিটিশন চলে এখানে। হ্যাঁ, আর সে আমার থেকে স্কোর অনেক ভালো করে, 78-80% তার স্কোর, মানে আনবিলিভেবল। আচ্ছা, কার্ডিওলজি আর ম্যাটারনিটি দুইটা মেজরিটি বেশি ছিল, কোশ্চেন আসছে এই দুটো থেকে। আর এনজিএন আমার 6টার মতো এনজিএন আসছে। আর আমি সাটাতে এনজিএন এর মধ্যেও তো সাটা থাকে, তো আমি 100% শিওর আমি শুধু একটাই দেখাইছি, 8টা না 9টা ছিল। নোমান ভাই আমাকে এই কথাটা বারবার বলছে, যেটা কনফিউজ থাকবেন দেখাবেন না। এক্সামের মাঝখানে ব্রেক আমার মধ্যে 100% নেওয়া উচিত, কারণ একঘেয়েমি পরীক্ষা দিতে গেলে না মাথায় কাজ করবে না, অনেক সময় প্যানিক হয়ে যেতে পারেন বা অস্থির হতে পারেন বা ভালো লাগতেছে না বা কনসেন্ট্রেশন ধরে রাখা অনেক মুশকিল, যেহেতু একটা 5 ঘন্টার পরীক্ষা। সো আসলে একটা ব্রেক নেওয়া খুবই জরুরি। আপনি একটু ব্রেক নিলেন, একটু ওয়াশরুমে গেলেন, ফ্রেশ হয়ে নিয়ে দেন হচ্ছে আবার যখন এক্সামটা শুরু করবেন মনে হবে যে আপনি নতুন করে এক্সাম শুরু করছেন। সো ব্রেক নেওয়াটা খুবই খুবই জরুরি। আর এটা একটা ইন্টারন্যাশনাল এক্সাম, মানুষ 6-7 বার দিয়েও তো পাশ করে, আমি দেখছি। হ্যাঁ, সো এটা আমার ফার্স্ট অ্যাটেম্প্ট ছিল। 4-5 বছরে নার্সিং পড়ার লাইফে এত কিছু আমি জানি নাই যে আসলেই নার্সিংটা এমন। সো আমি আমার স্টুডেন্টকে ভালো ডেলিভারি দিতে পারবো, এটা আমার একটা বড় অ্যাচিভমেন্ট হয়েছে। স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে করাইতে পারবো ওদের, এটা আমার একটা ভালো অ্যাচিভমেন্ট ছিল। আর ভালো লাইফ লিড করতে পারবো, আমার কাছে তাই মনে হয়েছে যে ফ্যামিলি সহ যাওয়াটা কে দিবে আপনাকে এত একটা ইজি। আমেরিকাতে তো গ্রিন কার্ড পাইতে হলে 15 বছর 20 বছর লেগে যায়। তো আপনাকে কে এত ইজিলি গ্রিন কার্ড আপনাকে দিয়ে ফ্যামিলি সহ আপনাকে সেটেল করে দিবে, এরকম কি কোনো ওয়ে আছে জানা কারো? আমার কাছে তো মনে হয় না যে এর থেকে ভালো অপশন আর হইতে পারে। আমাদের বাঙালিরা হচ্ছে গভর্নমেন্ট জবের জন্য 3 বছর ওয়েট করতে পারবে, কিন্তু গ্রিন কার্ডের জন্য আমেরিকার ওটার জন্য 4 বছর ওয়েট করতে পারবে না। আমার এক পরিচিত লোক তো 15 বছর পর যাচ্ছে আমেরিকায়, এখন সে আবেদন করে রাখছিল 15 বছর আগে, এখন যাচ্ছে। তো তাতে সমস্যা নাই, আর এখানে 3 বছর ওয়েট করতে প্রবলেম গ্রিন কার্ডের জন্য। কিন্তু আপনি তো রিসার্চ করছেন, তাই না? আপনার কাছে রিসার্চ করে বিষয়টা কেমন লাগছে? ধন্যবাদ। যখন যখন আমাকে বলে এরকম একটা অপরচুনিটি আছে, আমি যেহেতু কৃষিবিদ মানুষ এবং আমি একজন গবেষক, সো আমি কৃষি নিয়ে পড়াশোনা, কৃষিতে পিএইচডি করার গবেষণা কারণে যেহেতু গবেষকদের মনের মধ্যে অনেক প্রশ্ন থাকে, সো আমি সবসময় পছন্দ করি কোনো কিছু নিয়ে ঘাটতে। যখন ও বলে এরকম একটা অপরচুনিটি আছে, তো আমি ঘাটা শুরু করলাম, বিভিন্ন ইউটিউব ঘাটলাম, বিভিন্ন ওয়েবসাইট থেকে জানার চেষ্টা করলাম। এবং আমার পরিচিত কয়েকজন, আমার একটা বন্ধু আমেরিকাতে রয়েছে, সে ডিবি লটারিতে গিয়েছে। আর আমার একজন কলিগ, এক্স কলিগ, সে
2010 সালে সে ফ্যামিলি ভিসা থেকে ট্রাই করে গ্রিন কার্ড নেওয়ার, সে 2024 সালে গিয়েছে, মানে 14 বছর পরে সে আমেরিকা গিয়েছে ফ্যামিলি সহ। তারপরে আমি যখন ওর কাছ থেকে শুনলাম, তারপর একটু ঘাটাঘাটি শুরু করলাম, তখন দেখলাম যে এটা একটা ভালো অপরচুনিটি। যদি কেউ ইনক্লেক্সটা পাস করতে পারে, দেন স্পন্সরশিপ হিসেবে ফ্যামিলি সহ গ্রিন কার্ড পাওয়ার অপরচুনিটি আছে, যদিও এটা পাস করার পর 3 থেকে 5 বছর মিনিমাম, এর আগে সম্ভব নয়। তো তারপর আপনাদের কথা শুনলাম, আপনাদের ফেসবুক, যেহেতু আমি ফেসবুক গ্রুপে তখন ফলো করা শুরু করলাম, আপনাদের ভিডিওগুলো দেখতাম, কারণ ও আমাকে শেয়ার করতো, কারণ আমার তো জানতে হবে বিষয়গুলো। আমি অনেক এরকম গ্রুপস গুলো দেখা শুরু করলাম, ভিডিওগুলো দেখলাম, তখন আমি ইন্সপায়ার করলাম যে ওকে, সো তুমি যেতে পারো। কারণটা হচ্ছে ওর একটা প্ল্যান ছিল সুমার যে পিএইচডি করবে, যেহেতু আমি পিএইচডি করেছি, ওর একটা পিএইচডি করার খুব ইচ্ছে ছিল। দেন বিভিন্ন জায়গায় খোঁজা শুরু করলাম, পিএইচডি করবে। ও কিন্তু আইএলটিএস এর কোচিং করা শুরু করলো, 3-4 মাস আইএলটিএস এর কোচিং করলো, আইএলটিএস এর। তারপরে যখন আপনাদের এই মানে এনক্লেস ট্রেনিং সেটার কথা শুনলো এবং এই অপরচুনিটির কথা শুনলো, তখন আমি তাকে ইন্সপায়ার করলাম যে তুমি এখান থেকে আগাও। তখন ও বললো যে আপনি যে বিষয়টা বললেন টাকা তো হ্যাঁ, আমরা অবশ্যই টাকা, এটা পিছনে খরচ হবে, ট্রেনিং করার, বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন করা। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার ক্রেডিট কার্ড ছিল না, আমি কিন্তু ক্রেডিট কার্ড নিয়েছি তার এই যে বিভিন্ন সময় পেমেন্ট করতে হবে বলে। তো ওর উদ্দেশ্যে আমার ক্রেডিট কার্ড নেওয়া, এবং আমি প্রথম ক্রেডিট কার্ডে ওর এই যে ইটিটি নেওয়া, তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন করা, এক্সাম বুকিং করা, তারপর হচ্ছে এই বুট ক্যাম্পে পেমেন্ট করা, সবগুলোই ওখান থেকেই শুরু। তো এটা একটা, আমিও কি সবসময় চেষ্টা করছি ইন্সপায়ার করতে, এবং যাতে ফিউচারে বিশেষ করে আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদেরকে যেন একটা ভালো অবস্থানে আমরা নিয়ে যেতে পারি, সেজন্যই আসলে তাকে ইন্সপায়ার করা আমার। সো আমি তাকে চেষ্টা করেছি সেই হাত ধরে উঠানোর জন্য এবং মানসিকভাবে সাপোর্ট দেওয়ার জন্য। ওর একটা সমস্যা আছে শারীরিক, যেটা হচ্ছে যে প্রচুর মাইগ্রেন, সিভিয়ার মাইগ্রেন পেইন আছে তার। একটু স্ট্রেস নিলেই সে প্রচুর মাইগ্রেন পেইন হয়, এবং মাইগ্রেনের পেইনের কারণে সে বমি করতো। তো এখনো, এবং এই যে করতো এই ডিউরিং লাস্ট 10 মাসে সে অনেকবার, মানে কত পরিমাণ যে এখন আমি ওষুধের কথা বলতে, মানে কত পরিমাণ যে পেইন কিলার খেয়েছে সেটা আনবিলিভেবল। মানে শুধুমাত্র এই পরীক্ষাটা দেওয়ার জন্য এবং এই কোর্সটা সম্পূর্ণ করার জন্য প্রচুর পরিমাণে পেইন কিলার খেয়েছে। আমি তাকে চেষ্টা করেছি বিভিন্ন কাজে সহযোগিতা করার, যেমন ইন্সপিরেশন ফার্স্ট একটা চেষ্টা করেছি, আর দেন তার ডকুমেন্টেশন যেগুলো প্রয়োজন ছিল সেগুলোতে আমি হেল্প করেছি। আর আমাদের মতো যারা হাজবেন্ড রয়েছে, বিশেষ করে আমাদের যারা ফিমেল ক্যান্ডিডেট ইন্টারেস পরীক্ষা দিচ্ছে, তাদের যে হাজবেন্ড, তাদের জন্য পরামর্শ হচ্ছে যে আপনাদের প্রথম দরকার মানসিক সাপোর্ট। মানসিক সাপোর্টটা দিলে তখন সে যদি কষ্ট পাচ্ছে যেটা, বা পরীক্ষার যে স্ট্রেসের ফলে যে তার অনেক সময় কম মার্ক পাচ্ছে, সেখান থেকে তখন তাকে আরো বেশি উজ্জীবিত করতে হবে, তার মনোবল বৃদ্ধিতে সহায়তা করতে হবে। আর বিশেষ করে আমাদের ফিমেলদের মোটামুটি সবাই আমাদের বেবি আছে, এই বেবিরা কিন্তু প্রচুর স্যাক্রিফাইস করতে হয় বেবিদেরকে, এবং বেবিরা কান্নাকাটি করে, অনেকের ছোট বাচ্চা, অনেক দেখা যাচ্ছে যে বাচ্চা থেকে দূরে থাকতে হয় পড়াশোনা করার জন্য, বাচ্চা কান্নাকাটি করে। তখন তাকে উচিত, এই হাজবেন্ড গুলোকে, আমাদের উচিত বাচ্চাগুলোকে, তাদেরকে একটু কেয়ার করা, যাতে মা একটু বেশি সময় পায় পড়াশোনা করার জন্য। তাহলেই হবে। আশা করি এভাবে ইন্সপায়ার করতে থাকলে একজন নারী অবশ্যই সে, এবং যে এক্সাম দিচ্ছে সে অবশ্যই ভালো করতে পারবে।